আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইয়েদ নাজিমুল হাসান, ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। অনেকগুলো ভিডিও রিসেন্টলি করা হয়েছিল। ইউরোপ সিরিজের প্রায় ৭টা ভিডিও করা হয়েছে। সো এরপরে আমাকে রিকোয়েস্ট করেছিলেন অনেকে রিফিউজাল কেন হয় ভিসা, এই বিষয়টা নিয়ে কথা বলতে। সো আজকের ভিডিওর টপিক হচ্ছে রিজনস ফর ভিসা রিজেকশন। আমি ইন জেনারেল কিছু কথা বলবো এবং কান্ট্রি স্পেসিফিক কিছু কথা বলবো। সো আমরা জানি যে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বা যেই ইউরোপের টপ কান্ট্রিগুলো আছে এগুলোতে ভিসা যেমন দেও, আবার অনেক কারণে ভিসা রিজেক্টও হয়। সো ভিসা রিজেকশনের মূল কারণগুলো আমি লিস্ট করব, তো এরপরে কিছু ব্যাখ্যাও করব। সো আপনারা চাইলে নোট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আসি, যেটা সব থেকে খুবই কমন, সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্স ফান্ডস টু কভার টিউশন অ্যান্ড লিভিং কস্ট। সাধারণত এমবেসি দেখবে যে আপনি অফার লেটার পাওয়ার পর ইউনিভার্সিটি থেকে আপনার ব্যাংকের যে স্পন্সর হচ্ছে আপনার জন্য, সে আপনার ব্যাংকে এনাফ ফান্ড রাখতেছেন কিনা যেটা দিয়ে আপনি 1 বছরের টিউশন ফিস এবং 1 বছরের লিভিং কস্ট কভার করতে পারেন। সেটা কিছু ক্ষেত্রে 9 মাস হয়, কিছু ক্ষেত্রে 1 বছর হয়। আমি কথা বলার সুবিধার্থে 1 বছর ধরে নিচ্ছি, ঠিক আছে? সেটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে, বাট যদি সেই ফান্ডটা ঠিকমতো আপনার ব্যালেন্সে না থাকে, হ্যাঁ, তখন আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে। তো ধরেন এমন হলো যে আপনার ভিসা হচ্ছে সাবমিশন ডেট হচ্ছে পরশু দিন, আপনি ধরেন 2, 3, 5 দিন, 1 সপ্তাহ আগে হঠাৎ করেই 10-20 লাখ টাকা ঢুকাই দিলেন কোনো রেগুলার ট্রানজ্যাকশন ছাড়াই কোনো অ্যাকাউন্টে। তো সেই সব ক্ষেত্রে এগুলো রেড ফ্ল্যাগ হয়। সো এইসব কারণে ভিসা রিজেক্ট হওয়ার যথেষ্ট চান্স আছে। এরপরে সেকেন্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে স্ট্রং টাইজ ইন হোম কান্ট্রি। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি এবং আবার বলবো, মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যখন আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করবেন, তারা দেখতে চায় যে আপনি তাদের দেশে স্টাডি করার পরে দেশে ব্যাক করবেন কিনা। তো এটা অনেকভাবে হতে পারে দেশে ব্যাক করার রিজন, যেমন ধরেন আপনার এখানে ফ্যামিলি আছে, আপনার অ্যাসেটস আছে। সো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি একজন লয়ার দ্বারা ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করা, অথবা সবথেকে বেটার হয় যদি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে আপনি একটা ফার্মের দ্বারা একটা ইভ্যালুয়েশন, সিএ ইভ্যালুয়েশন রিপোর্ট করবেন, আপনার প্রপার্টি অ্যাসেসমেন্ট করবেন স্পন্সরের। তো ইউজুয়ালি আপনার প্যারেন্টসের, যাতে করে সেখানে সব ডিটেলসগুলো থাকবে, আপনাদের ফিক্সড অ্যাসেট এবং আপনাদের জমি জমা, আপনাদের ব্যাংক ব্যালেন্স, গাড়ি, এভরিথিং। সো দ্যাট ভিসা অফিসার ওটা দেখে একটা কুইক আইডিয়া পেতে পারে যে হ্যাঁ, না, এর বাসার বাংলাদেশে একটা ভালো পজিশনে আছে, এবং আফটার দে কমপ্লিট দ্য স্টাডিজ ইন হোয়াটএভার কান্ট্রি, সেই দেশে সে নিজের দেশে ব্যাক করবে। পরে ব্যাক করেন বা না করেন সেটা পরের বিষয়, বাট এই জিনিসটা বোঝাতে হয়। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট গেল টাইজ ইন হোম কান্ট্রি। থার্ড পয়েন্ট হচ্ছে প্রেজেন্টিং ফলস ডকুমেন্টস। এটা সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এসব দেশ থেকে যারা আমরা অ্যাপ্লাই করি তাদের একটা প্রবণতা আছে স্টুডেন্ট ভিসাকে ইউজ করে বিদেশে চলে যাওয়ার এবং সেখানে যে স্টাডি শেষ না করে কাজে যোগ দেওয়া। তো এই জিনিসগুলোকে খুব রেড ফ্ল্যাগ হিসাবে দেখতেছে এমবেসি, যার কারণে আপনারা দেখছেন যে ক্যানাডাতে একটা 2 বছরের গ্যাপ হয়ে গেছে এখন, খুবই কড়াকড়ি করছে ওরা। সো কোনো ফলস ডকুমেন্ট দেওয়া যাবে না। যদি দেখা যায় যে ফলস ডকুমেন্ট দেওয়া যাচ্ছে, আপনার ওই দেশে তো ব্যান খাবেনি, আপনি ক্রিমিনাল ভাবে আপনার ক্রিমিনাল হিসাবে ট্যাগ করা হয়ে যেতে পারে, আপনার নামে কেসও হয়ে যেতে পারে। সো খুবই সাবধান এইসব বিষয়ে। তারপরে দেখা যাচ্ছে আপনার যদি প্রিভিয়াসলি কোনো মেজর ক্রাইম করে থাকেন, পুলিশ রিপোর্টে আপনার ভালো ক্লিয়ারেন্স না আসে, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। পঞ্চম পয়েন্টটা হচ্ছে সিরিয়াস মেডিকেল কন্ডিশন। এখন যেমন টিবি টেস্ট হতে পারে, অথবা আপনার এমন একটা কন্ডিশন যেটা ওই দেশে গেলে ওই দেশে ছোঁয়াচে হয়ে যাবে, যেমন কোভিডের সময় হয়েছিল। সো এইসব যদি দেখা যায়, তো সেসব ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। তারপর হচ্ছে ইন্টেনশন আফটার কমপ্লিটিং স্টাডিজ। আচ্ছা, এটা আমি একটু আগেও বলেছি যে স্টেটমেন্ট অফ পারপাসে আপনাকে অবশ্যই বলতে হবে যে আপনি যখন পড়ালেখা শেষ করবেন ওই নির্দিষ্ট দেশে, সেখান থেকে আপনি চাইলে আপনার ওখানে মেনশন করা থাকতে হবে এসওপিতে যে আপনি আইদার সেখানে কিছুদিন জব করবেন বা অন্য একটা কান্ট্রিতে মুভ করবেন, নট নেসেসারিলি সেই দেশে সেটেল হয়ে যাবেন। এটা যদি আপনি ওখানে বলেন, তখন ওরা বলে যে না, এই দেশে তো তাহলে এসে যাবে, সে আর যাবে না, এরকম একটা বিষয় চলে আসে। হ্যাঁ, আপনি বলবেন যে গ্লোবাল যে ওয়ার্ল্ড, এখন গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, তো এই সময়ে আপনার কোনো একটা নির্দিষ্ট দেশের থেকেই যে সব কিছু করতে হবে তা না, যে দেশে আমাকে ভালো অপরচুনিটি দেয় আমি সেখানে চলে যাব। সো এইটা আপনি ওখানে মেনশন করবেন, তো তখন আপনার রিজেকশনের রেট চান্স কমে যাবে। তারপর আসতেছে প্রিভিয়াস রিফিউজাল অ্যান্ড রিঅ্যাপ্লাইং উইদাউট চেঞ্জেস অফ সার্কামস্ট্যান্সেস।
এখন আমার ভিসা রিজেক্ট হলো, ফর এক্সাম্পল ক্যানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, যে কোনো একটা কান্ট্রি বা এরকম ইউরোপের একটা কান্ট্রি থেকে আমার ভিসা রিজেক্ট হলো। রিজেক্টের রিজন দিল কি, আমার টাইজ ইন হোম কান্ট্রি বা ইনসাফিসিয়েন্ট যে কোনো একটা রিজন দিল, ওই রিজনটা আমি সর্ট আউট না করেই আমি আবার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আপনার কি মনে হয় তাদের কাছে কি রেকর্ড নেই যে আপনি যে অ্যাপ্লাই করেছেন 6 মাস আগে, আপনার যে নতুন করে অ্যাপ্লিকেশন করবেন, যে আগের কনসুলার অফিসের সাথে কি তারা যোগাযোগ করবে না যে এই রিজনের কারণে এই ফাইলটা তো আগে অ্যাপ্লাই করা হয়েছিল, তো ওর কেন হয়েছিল? তো সেজন্য নতুন করে অ্যাপ্লাই করলে যে জাস্ট ওরা ভিসা দিয়ে দিবে, ইটস নট লাইক দ্যাট। আপনাকে অবশ্যই আপনার সিচুয়েশনটা চেঞ্জ করতে হবে, সিচুয়েশন আপডেট করে তারপর আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, গেল 7 নম্বর রিজন। এখন হচ্ছে ইনকমপ্লিট ইটিনারি। অনেকগুলো দেশ আছে যেখানে আপনাকে দেখাতে হয় যে আপনি কখন ফ্লাই করবেন, কখন ব্যাক করবেন, রিটার্ন টিকিট, হোটেল বুকিং দিয়েছেন কিনা, যে মাত্র তো অনেক সময় অ্যাকোমোডেশন পাওয়া যাচ্ছে না, যেখানে যাবেন সেখানের অ্যাড্রেস, এই ফুল ডিটেলসগুলো চাই। সো এগুলো যদি কোনো উল্টাপাল্টা অ্যাড্রেস বা এখানে যদি প্রপারলি ডকুমেন্টেশনগুলো দেওয়া না হয়ে থাকে ভিসা অফিসারকে বা এমবেসিতে, তখন আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে। এরপরে দেখা যাচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। অনেক দেশে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করা ম্যান্ডেটরি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে। তো ট্রাভেল ইন্স্যুরেন্সটা আপনি যদি না করে থাকেন, হ্যাঁ, আপফ্রন্ট না করে থাকেন বা অনেকে পরে করে বা না করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে। ফাইনালি যেটা বলবো, ক্রেডিবিলিটি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রেডিবিলিটি অফ স্পন্সর্স। যে আপনার স্পন্সর হবে, ইউজুয়ালি ওর ফার্স্ট ব্লাড, প্যারেন্টস অ্যান্ড স্পাউস, বাট এর বাইরেও অনেকে হতে পারে। তো সেক্ষেত্রে ওই স্পন্সরের সাথে আপনার রিলেশনশিপটা প্রুফ করতে হবে, প্লাস যে স্পন্সর হবে তার ইনকাম কত ইয়ারলি, তার লিগ্যাল ডকুমেন্টেশন, তার ট্যাক্স পেপারস, এগুলোর ডিটেলস দিতে হবে। তো এগুলোর মধ্যে যদি কোনো ঘাপলা থাকে বা মিসরিপ্রেজেন্টেশন থাকে, তখন আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স আছে। তাহলে ইন শর্ট আমি বলি, আমি 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। ইনসাফিসিয়েন্ট ফান্ডস, হ্যাঁ, স্ট্রং টাইজ নাই হোম কান্ট্রিতে, প্রেজেন্টিং ফলস ডকুমেন্টস, তারপর আসছে ক্রিমিনাল রেকর্ড থাকলে পূর্বের, তারপর বললাম মেডিকেল কন্ডিশন থাকলে সিরিয়াস, তারপর হচ্ছে ইন্টেনশন আফটার কমপ্লিটিং স্টাডিজ, এসওপিতে যেটা মেনশন করা, তারপর হচ্ছে প্রিভিয়াস রিফিউজাল রিজন মেনশন না করা এবং চেঞ্জেস না এসেই আবার অ্যাপ্লাই করা, তারপর হচ্ছে প্লেনের টিকিট, হোটেল বুকিং, এগুলো ঠিক মতো না দেওয়া, ইনকমপ্লিট ইটিনারি, এরপরে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স না করা, আর ফাইনালি হচ্ছে ক্রেডিবিলিটি অফ স্পন্সর্স। হ্যাঁ, তো এই 10টা পয়েন্ট আপনারা খেয়াল করবেন, দেখলে এগুলো নিয়ে কাজ করলে আপনাদের ভিসা রিফিউজাল চান্সেসগুলো কমে আসবে। আর আমরা ভিসা রিফিউজাল নিয়ে স্পেশালি কাজ করি। সো যদি আপনাদের মনে করেন যে ভিসা রিফিউজালের কোনো বিষয় থাকে, আমাদেরকে অ্যাডমিন প্যানেলকে নক দিতে পারেন। আমাদের ইন্টারন্যাশনাল লয়ার্সরা আছে আমাদের সাথে, তো তারা আমাদেরকে এই রিফিউজালগুলো সর্ট আউট করার জন্য অ্যাসিস্ট করে। সো ধন্যবাদ। আর ফাইনালি আরেকটা কথা, পেইড মেন্টরশিপ আমরা স্টার্ট করেছি। রিসেন্টলি কয়েকটা ফাইল আমাদের সাথে এসেছে। তো তাদেরকে যারা মনে করেন যে আপনারা মানে বাইরে যাওয়ার জন্য আমাদের প্রপার গাইডলাইন চাচ্ছেন, মেন্টরশিপ চাচ্ছেন, তারা অবশ্যই অ্যাডমিন প্যানেলকে নক দেবেন। আশা করি আপনাদের একটা ভালো সলিউশন দিতে পারবো আমরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।